আকাশ কুসুম ফেডারেশন আমি আমাদের ফুটবল ফেডারেশনের ইদানিংকালের কিছু আলগা আলটপকা কথাবার্তা বা কল্পনা নিয়ে একটু আলোচনা করব। মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন, ভারতীয় ফুটবলকে এগোনো তো অবশ্যই যাবে না, মানে আপনার আমার হাতে নেই, কিন্তু একটু জ্ঞানের অন্বেষণ করলে মনে হয় না খুব একটা ক্ষতি আছে আমাদের। অন্তত ব্যক্তিগত জীবনেও আপনি মূর্খ থেকে মূর্খতর হয়ে যাবেন না। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মোটামুটি দুটো বিষয়। একটা হচ্ছে ওসিআই পিআইও, যেই নিয়ে আপনারা অনেকে আজে বাজে অনেক কথাবার্তা শুনছেন। আর এক হচ্ছে সাফ সাফ ফেডারেশনের ওই বিদেশি স্বদেশি রুল নিয়ে। প্রথমে ওসিআই পিআইওটা শেষ করে নিই। ব্যাপারটা নিয়ে আগে আমি অনেক লেখালেখি করেছি আমার চ্যাট ফোরামে, এবং গতকাল দেখলাম আমি যে কথাগুলো বহু দিন ধরে বলে আসছি, বহু মাস ধরে, বহু বছরও হতে পারে, সেটাই দেখলাম অবশেষে ফুটবল ফেডারেশনে ওপরে যিনি এই মুহূর্তে বসে আছেন, স্বনামধন্য আমাদের কল্যাণবাবু, ভীষণ মাননীয়, উনি অবশেষে স্বীকার করেছেন যে ওসিআই পিআইও যাই হোক, আসল ব্যাপার হচ্ছে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল পাসপোর্ট বা ডুয়াল সিটিজেনশিপ। দেখুন, আপনি তো কিছু একটা ফয়সলা করতেই পারেন, আপনি ঠিক করতেই পারেন আপনি একে বিয়ে করবেন, কিন্তু সে আপনাকে বিয়ে করছে কিনা সেটা তো খুব জরুরি না। নয়তো আপনি ওই মিশ্র টাইপ একটা আচরণ করবেন, মানে আপনি একতরফাই ঠিক করবেন আপনি কি করবেন, অপর পক্ষ কি চাইছে বা অনুমতি দিচ্ছে সেটা তোয়াক্কা করবেন না। তো আমাদেরকে প্রথমেই ওসিআই পিআইও এই পুরো গোলক ধাঁধায় হারিয়ে যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে যে ফিফা কি বলছে। মানে আপনি আপনার মতন তো আইন কানুন বানাতেই পারেন, ফিফা তো বসে নেই। অনেকে আবার এইটাও বলছে যে ফিফা প্রেসিডেন্ট বসে আছে, একটা টুইট করবে ভারত থেকে কোনো একটা প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশন, উনি সাথে সাথে বলবে, মহামান্য কল্যাণবাবু এত দেরি করলেন কেন, আমি তো বসেই ছিলাম আপনার টুইটের আশায়। হ্যাঁ, এটাই বাকি ছিল। মানে আমরা দেখেছি তো, একটা পশ্চিমের একটা দেশ থেকে কিছুদিন আগে একটা টুইট এসছে, বলেছে, আপনারা এত দেরি করলেন কেন, আমি তো বসেছিলাম আপনার আজ্ঞায়। এরকমই ফিফা প্রেসিডেন্টও বসে আছে, ইনফ্যান্টিনো বসে আছে। কখন ওখান ভারত থেকে কেউ একজন বলবে, আমরা না যাকে তাকে খেলাবো। হ্যাঁ, খেলাও খেলাও। যাকে আমরা এবার একটু সিরিয়াস কথাবার্তা আসি। অনেক অশিক্ষিত ব্যক্তিদের নিয়ে আলোচনা হলো, একটু শিক্ষিত আলোচনা করি। দেখুন, ফিফা রুল বলছে যে যে কোনো প্লেয়ারকে যদি কোনো একটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে তাকে সেই দেশে পার্মানেন্ট পাসপোর্ট পেতে হবে। পার্মানেন্ট, কিন্তু মানে টেম্পোরারি নয়, ওই তৎকাল ওরকম কিছু নয়, পার্মানেন্ট পাসপোর্ট। বোঝা গেল? পার্মানেন্ট পাসপোর্ট। এবার ওসিআই পিআইও এর ফুল ফর্মে যাচ্ছি না, এগুলো কি পাসপোর্ট? না, এগুলো পাসপোর্ট নয়, এগুলো হচ্ছে বিদেশি নাগরিক, যারা বিদেশের নাগরিক, সিটিজেন, যাদের সাথে ভারতের বিভিন্ন যোগসূত্র আছে, তাদের একটা আর বেশ স্ট্রং একটা ভিসা, তাতে অনেক ক্ষমতা দেওয়া আছে। আবার সেখানে আপনার চাষের জমি কেনার ক্ষমতা নেই, ভোটাধিকারের ক্ষমতা নেই। ইনফ্যাক্ট শুধু ভোটাধিকার নয়, আপনি কিন্তু ভারতের রাজনীতি নিয়েও সক্রিয় কোনো কাজকর্ম করতে পারবেন না। আমরা দেখেছিলাম কিছুদিন আগে ইংল্যান্ডে বসবাসকারী এক বাঙালি ডাক্তার, তার ডাক্তারি লাইসেন্স এখনও আছে কিনা জানি না, তিনি কিন্তু ভীষণ রাজনৈতিক বিষয়ে জড়িয়ে পড়েছিলেন। তিনি কিন্তু টেকনিক্যালি এই মুহূর্তে ভারতের নাগরিক নন, উনি ব্রিটেনের নাগরিক, ইউকে সিটিজেন। ওনার বোধহয় ওসিআই বা পিআইও কার্ড আছে। তো যাকে ওই ওসিআই পিআইও নিয়ে না আপনি রাজনৈতিক আলোচনায় নিজেকে জড়াতে পারেন না, মানে নিয়ম। এবার কে জড়াচ্ছে না জড়াচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু নিয়মটা আমি বলে দিলাম। তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে ওসিআই পিআইও নিয়ে আপনি কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না ফুটবলে। এবং এই বিষয়টা এতদিন চেপে রেখে ঢেকে অবশেষে গতকাল মাননীয় কল্যাণবাবু কিন্তু বলেছেন, ছোট্ট করে বলে আবার অন্য বিষয়ে চলে গেছেন, গ্রাসরুট ফাসরুট, মানে জাস্ট নাম কাওয়াস্তে হ্যাঁ স্যার আমি করেছি বলে অন্য বিষয়ে চলে গেছে। তাহলে কি দাঁড়ালো? ওসিআই পিআইও কি ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে? পারবে না। পারতে গেলে কী করতে হবে? ফিফা তো নিজেকে বদলাবে না, ভারতের টুইটের অপেক্ষায় নেই। তাহলে ওই দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসতে হবে, মানে ডুয়াল পাসপোর্ট বা ডুয়াল সিটিজেনশিপ। কেননা যদি না আনে কী করতে হবে, মানে ধরুন যে প্লেয়ারটি ইংল্যান্ডের নাগরিক,
তাকে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার সাথে বিভিন্ন যেসব ক্লজ আছে, নারীর টার্ন আছে কি না, মানে নারীর যোগসূত্র আছে কি না, তারপর সে ভারত থেকে যদি সেটা অ্যাপ্রুভাল হয়ে যায় তখন তাকে তার ইংল্যান্ডের পাসপোর্টটা পরিত্যাগ করতে হবে। মানে সে আর তখন আর ইংল্যান্ডে খেলার অধিকার হারাবে, আর সে ইংল্যান্ডে খেলতে পারবে না। কেননা ভারতে পাসপোর্ট নিয়ে তো আর ইংল্যান্ডে খেলতে পারবে না, কেননা ওখানে অনেক রুলস আছে। নন ইউরোপিয়ান ইউনিয়ন নেশনসে বা যাদের ফিফা র্যাঙ্ক খুব নিচের দিকে, তাদের ইউরোপে খেলার অনেক চাপ আছে, যেটা বহু বছর আগে বাইচুং ভুটিয়া অনুভব করেছিল। মানে ওকে ফুলহ্যাম চেয়েছিল, কিন্তু ওই যেহেতু ভারতের র্যাঙ্ক অনেক নিচের দিকে তখনও ছিল, এখনও আছে, তো সেই কারণে ও কিন্তু সেই সুযোগটা পায়নি। তো বুঝতেই পারছেন ওসিআই পিআই নিয়ে আপনি যদি এতদিন ভুলভাল কিছু জেনে থাকেন, চেষ্টা করবেন একটু নিজে শুধরে নেবার। ভারতীয় ফুটবল শুধরবে কিনা আপনি তো জানেন না, আমিও জানি না, কিন্তু আপনি নিজেকে শুধরে নিতেই পারেন জীবনে, নয়তো আপনি জীবনে অন্যান্য ব্যাপারে না হোঁচট খেতে থাকবেন। এবার আমরা আসি সাফের ব্যাপারে। তো এরকমই একটা দিন, গোটা দিন খুব আলোচনা হলো, সাফ প্লেয়াররা খেলে তাহলে তো আমাদের একে দরকার নেই, জয় গুপ্তাকে দরকার নেই, ওকে দরকার নেই, আর কাউকেই দরকার নেই, বাংলাদেশ থেকে নিয়ে আসবো, সেখান থেকে নিয়ে আসবো। পরদিন জানতে পারলাম, আমার একটু সন্দেহ হয়েছিল, কেন না ওই আকাশ কুসুম ফেডারেশনের লোকদের আমার ঠিক, ওদের আমি ব্ল্যাক লিস্ট করে রেখে দিয়েছি। মানে ওরা যাই বলবে প্রথমেই ধরে নিয়ে ওরা মিথ্যে বলছে, ভুল বলছে, তারপর একটুখানি তদন্ত করে দেখি, একটু বিচার বিশ্লেষণ করে দেখি ওরা ঠিক বলছে কিনা। আমি প্রথমেই ধরে নিই বাই ডিফল্ট মিথ্যে কথা বলছে, বাই ডিফল্ট লায়ার। তো যথারীতি একদিন বাদে জানতে পারলাম এইটা ওদের পরিকল্পনার স্তরে আছে, ওরা ওই ক্লাবকে জিজ্ঞেস করবে। এবং দেখুন মানে এই ব্যাপারে কীরকম দ্বিচারিতা এদের মধ্যে। একদিকে এরা বলছে যে এরা নাকি অনুরোধ করবে এফএসডিএলকে যদি আইএসএলে বিদেশির সংখ্যা কমানো যায়, আবার অন্যদিকে বলছে এরা এই সাফের অন্তর্ভুক্ত কিছু দেশের প্লেয়ারদেরকে ওরা স্থানীয় হিসেবে গণ্য করবে। তো এর মধ্যে একটা দ্বিচারিতা আছে না। আপনি ধরুন একটা বিদেশি কোটা কমালেন, তার বদলে 3-4টে সাফের প্লেয়ার ঢুকে বললো স্কোয়াডে, তো আখেরে তাহলে আপনার কী হলো, মানে পরস্পর বিরোধী কথাবার্তা এদের। তো প্রথমত বলি যে এই এফএসডিএলকে যে অনুরোধের ব্যাপারটা, দেখুন এই মুহূর্তে আপনারা জানেন এখানেও একটা ঘাপলা কথাবার্তা আছে, কেননা কিছুদিন বাদে কোর্টে রায় বেরোবে, তারপর ইলেকশন হবে। সেই ইলেকশনেও আবার অনেক সমস্যা আছে, কেননা সেই ইলেকশনের পর যদি নতুন কনস্টিটিউশন মান্যতা পেয়ে যায়, সেই কনস্টিটিউশন অনুযায়ী আবার ভারতের যে সর্বোচ্চ লিগ হবে বা টায়ার 1 লিগ হবে, তার মালিকানা, তার মানে ম্যানেজমেন্ট বা কন্ট্রোল থাকবে ফুটবল ফেডারেশনের হাতে, মানে আকাশ কুসুম ফেডারেশনের হাতে, কোনো প্রাইভেট পার্টির কাছে থাকতে পারে না। সেই ক্ষেত্রে সমীকরণটা কী হবে না হবে কেউ জানে না। এই মুহূর্তে যে কমিটি আছে এএফএফএ, সেটা একটা উমেন্স আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য একটা এক্সটেনশন পেয়েছিল, তাদের এইসব কিছুই করার ক্ষমতা নেই। না আছে এফএসডিএল এর ক্ষমতা এই মুহূর্তে, তাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসে। না আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কিছু ক্ষমতা, কেন তারা এক্সটেনশনে আছে, ওই ইলেকশনের পর রদল বদল হবে। সুতরাং বুঝতেই পারছেন কারোরই হাতে কোনো ক্ষমতা নেই, আলটপকা কথাবার্তা বলে যাচ্ছে। অনেকে আছে না শুক্রবার দিন অফিস পার্টিতে মাল ঠালকে বিশ্বজয় করে ফেলে, এদের হচ্ছে সেরকম অবস্থা। এবার আসি সাফে খেলানোর যে নিয়মটা নিয়ে অনেকেই ইউরোপের সাথে তুলনা করছে। ইউরোপে তো হয়, হ্যাঁ ইউরোপে হয়, কিন্তু ইউরোপে আপনাকে বুঝতে হবে ইউরোপে কিন্তু এই নিয়মটা শুধু ফুটবলারদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সেটা একটা সামগ্রিক আইন। আপনি ধরুন আপনি আইটিতে আছেন, আপনারা অনেকে আজকাল আইটিতে আছেন বা আপনি কোনো অন্য পেশায় আছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তারদের ক্ষেত্রে নয়, ডাক্তারদের বলছে আলাদা করে, বিভিন্ন পেশায় আছেন, ফুটবলার শুধু না, আপনি হকি খেলেন, আপনি হোটেলে কাজ করেন, ম্যানেজার, আপনি অ্যাকাউন্টসে আছেন, যে কোনো আছেন, আপনার কিন্তু ফ্রি মুভমেন্টের একটা রুলস আছে। মানে গোটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আপনি কিন্তু চাকরি পেলেই অন্য দেশে গিয়ে চাকরিটা করতে পারেন। যেসব দেশ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত সেই সব দেশের মধ্যে আপনি এই ব্যাপারটা রয়েছে, কার্যকর রয়েছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু মানে শুধু ফুটবলারদের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এটা আইন স্তরে রয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে দেখুন বা সাফের ক্ষেত্রে দেখুন, একটা ছোট্ট এই নিয়ম ছিল, বহু বছর ধরে ছিল, এখনও কার্যকর আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে নেপালের সিটিজেন বা ভুটানের সিটিজেন তারা ভারতে এসে কাজ করতে পারে। মানে এই
দেশগুলোর ভারতের সাথে নেপালের ভারতের সাথে ভুটানের এই চুক্তি আছে, মানে আলাদা ওয়ার্ক পারমিট লাগবে না। ওরা দেখুন না, নেপালি দারোয়ান বা এরা কিন্তু কেউ ইল্লিগাল না, মানে নেপাল সরকারের সাথে ভারত সরকারের বহু বছর ধরে, বহু দশক ধরে এই নিয়মটা কার্যকর আছে। ভারত সরকারের সাথে ভুটান সরকারেরও একই নিয়ম কার্যকর আছে, মানে রেসিপ্রোকাল, মানে ভারতের নাগরিকও নেপালে গিয়ে কাজ করতে পারে, কোনো বাধা নেই, মানে কোনো রকম ওয়ার্ক পারমিট লাগবে না। তো সেক্ষেত্রে দেখুন, এই ভারত আর নেপাল, ভারত আর ভুটান, এই সম্পর্কটা যে রয়েছে একটা রাজনৈতিক সম্পর্ক বহু দশক ধরে, এইটাই এখনো ইমপ্লিমেন্ট হয়নি। আপনি সাফে চলে যাচ্ছেন, আপনার সাথে নেপাল সরকার, আপনার সাথে ভুটান সরকার বহু দশক ধরে এই ওয়ার্ক পারমিট রুল আছে, মানে সাধারণ কাজের ক্ষেত্রে, কিন্তু আপনি সেটা এখনও ফুটবলে করে উঠতে পারলেন না, যেটা অনেক সহজ, যেটা একটা রাজনৈতিক স্তরে যেটা একটা রিলেশন থাকে। আপনি সেখানে বাংলাদেশকে ঢোকাচ্ছেন, আপনি সেখানে শ্রীলঙ্কাকে ঢোকাচ্ছেন, যাদের সাথে ভারতের মানে এই মুহূর্তে কিন্তু সম্পর্কটা খুব একটা একটু তিক্ত, একটু টকঝাল মিষ্টি সম্পর্ক। আপনি যখন তখন বন্ধ করে দিচ্ছেন, ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি বর্ডার বন্ধ করে দিচ্ছেন, রেস্ট্রিক্ট করে দিচ্ছেন, লিমিট করে দিচ্ছেন। তো আপনাকে কিন্তু এই ধরনের এই ফুটবলের রিলেশনগুলো আপনার যদি রাজনৈতিক স্তরে ইমপ্লিমেন্ট না হয়, তাহলে কিন্তু মুশকিল আছে। ক্রিকেটের ক্ষেত্রেই দেখুন না, বিদেশি কোটাতেও পাকিস্তানের প্লেয়ারদেরকে আইপিএলে অ্যালাউ করে না, মানে বিদেশি কোটাতেও, কেন না রাজনৈতিকভাবে ভারতের সাথে পাকিস্তানের একটা তিক্ত সম্পর্ক চলছে এই মুহূর্তে। তো আপনি যদি রাজনৈতিক স্তরে একটা মসৃণ সম্পর্ক না প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কিন্তু এটা ফুটবলে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওই ফালতু কথাবার্তা হবে, আকাশ কুসুম কথাবার্তা হবে। তো এইটাই বলার ছিল, দেখা যাক কী হয়। এই এই একটু জ্ঞানের আলোচনা। সবাই ভালো থাকবেন।